আপনি মন খারাপ করে আরো খারাপ পরিস্থিতিতে যাবেন। ইউ হ্যাভ টু নো দি রিয়ালিটি, কি ঘটছে। আর জামাত ইসলামী চরমোনাইকে কতটা আসন ছাড় দিবে, দেন ইটস আপ টু জামাত। জামাত চরমোনাইকে ছাড় দিয়ে রাখলে রাখবে, না রাখলে না রাখবে। চরমোনাই এককভাবে নির্বাচন করবে, এককভাবে নির্বাচন করে আহ, তারা একটা আসন পাবে না, এটা জানে তারা। এখন দেখেন 16টি আসনের কথা বলা হচ্ছে। এর আগে আমরা 30, 35, 40, 50টা কথা বলেছি, কিন্তু জামাত তাদেরকে 16টা দিতে চেয়েছে। এটা কতটুকু ভ্যালিড বা কতটুকু বাস্তবসম্মত? দেখেন, প্রথম কথা হচ্ছে যত কম আসনে নির্বাচন করতে পারে তত ভালো। জামাত, বাস্তবে জামাত কতটা জিতবে? 300 আসনের মধ্যে ইন রিয়ালিটি জামাত নিজেরা 100 জিতলে এটা হবে ইতিহাসের এক মাইল ফলক। সব মিলে কোন রকম 150+ পার করলে এর চাইতে বড় সফলতা আসমানের নিচে জমিনের উপরে জামাতের জন্য আর হতে পারে না। আপনারা যারা জামাতকে 160-70টা এককভাবে জামাত ওটা জীবনেও পাবে না। 100 আসন জামাত পেলে, বরং যারা আরো স্ক্রুটিনাইজ বা বাস্তববাদী বিশ্লেষক জামাতপন্থী, তারা আমাদেরকে বলেন যে জামাত যদি 70টা আসন পায় এবার, এটা হবে ইতিহাস। জামাত বাংলাদেশে ক্ষমতায় যাবে, টু ডেট টুমরো। 70টা আসন পেলেই তারা খুশি। আরো বাস্তববাদী যারা জামাতের, তারা বলে জামাত 50টা পেলেই খুশি। কিন্তু আমি বলি 100টা পেলে সেটা অনেক। তো সেখানে, যেখানে জামাতের টার্গেট 50, 70, 100টা জেতা, সেখানে চরমোনাই যদি সিরিয়াসলি ওভারঅল সবকিছু এলোমেলো করে ব্যাপকভাবে ছড়িয়ে একটাও জিততে পারবে না এরকম না করে তাদের সমস্ত শক্তি 15টা 16টা আসনে তাদের সমস্ত ইফোর্ট দিয়ে যদি তারা 3, 4টা 5টা জিততে পারে, এটা হবে তাদের জন্য ইতিহাসের মাইল ফলক স্পর্শ করা। চরমোনাই 5টা আসন জিততে পারলে আসমানের নিচে জমিনের উপরে তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা হবে এটা। এর চাইতে বেশি যদি আপনি আশা করেন, এটা ইউটোপিয়ান, এটা আপনার জন্য ঠিক হবে না। অতএব জামাত যদি তাদেরকে 16টা আসন দিতে চায় এবং সে আসনগুলো যদি তাদের জন্য বাস্তবসম্মত হয় এবং সেখানে যদি চরমোনাই তাদের সর্বশক্তি নিয়োগ করতে পারে, সারা বাংলাদেশের চরমোনাইয়ের লোকজন ওই 16 আসনে এসে কাজ করবে বাছাইকৃত। আর একটা অংশ তো এলাকায় যে জোটের প্রার্থী তার পক্ষে কাজ করবে। জামাত এই কাজ করত। যেমন জামাত তো সব জায়গায় নির্বাচন কখনো করেনি, বিশেষ করে জোটের সময় সাধারণত আহ জামাত জোটের যিনি প্রার্থী তার পক্ষে কাজ করতে আশেপাশের এলাকা থেকে লোক যেত। যেমন পিরোজপুরে আল্লামা সাইদির আসনে কাজ করতে বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা থেকে লোক যেত। একটা অংশ, আর একটা অংশ তো বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করতো। তো দর্শক, চরমোনাই এই কাজটা করতে পারে। এত সহজে বড় হওয়া যায় না, বড় হতে হলে অনেক পথ পরিক্রমা পাড়ি দিতে হয়। জামাত ইসলামী আজকে বড় হয়েছে এত সহজে নয়, অনেক পথ পরিক্রমা পাড়ি দিয়ে এত বড় দল জামাত সারা দেশে 30-35টা আসনে নির্বাচন করেছে, তাদের ইফোর্ট 30-35টা আসনে দিয়েছে। এভাবে আজকে তারা ফার্স্ট বা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হয়েছে। তো চরমোনাইকে যদি 16 আসন দিতে চায়, খুশিতে খুশিতে গ্রহণ করা দরকার। যত কম আসন পাবে তাদের, কম আসন নিয়ে নির্বাচন করবে, চরমোনাইয়ের জেতার সম্ভাবনা তত বাড়বে। 16 আসনে নির্বাচন করলে 5টা জিততে পারবে, 30 আসনে নির্বাচন করলে 3টে জিততে পারবে, 50 আসন নির্বাচন করলে একটা জিততে পারবে। চরমোনাই যত আসন নিবে তত কম জিতবে, এটা লিখে রাখেন। যত কম আসন নিয়ে নির্বাচন করবে জোটের পক্ষ থেকে তত বেশি। আর এনসিপি কি চরমোনাইকে ছাপিয়ে চরমোনাইয়ের চেয়ে বড় দলের মর্যাদা পেয়েছে? এটা রিয়ালিটি, এটা আপনি মানেন আর না মানেন, প্রমাণ দেখাই। আমার সাংগঠনিক বিস্তার, ওভারঅল ভোট সব বিবেচনায় আমার কাছে এখনো চরমোনাই এনসিপির চাইতে অনেক বড় দল। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে ইউনূস সরকারের কাছে বড় দলকে, ইউনূস বিপদে পড়লে প্রথম দিন কাদেরকে ডাকেন? জামাত, বিএনপি, এনসিপি। চরমোনাই কি ডাক পেয়েছে? না। চরমোনাই কি কখন নিজেরা জোরালো ভাবে বলেছে, পীর সাহেব চরমোনাই কিংবা শাহেকে চরমোনাই, যে আমরা বড় দল, আমাদেরকে বিএনপি জামাতের সাথে ডাকতে হবে, এনসিপি কে? এটা এটা বলতে পেরেছে? পারেনি। এর মানে চরমোনাই এটা মেনে নিয়েছে যে চরমোনাইয়ের চেয়ে এনসিপি গুরুত্বপূর্ণ, নাম্বার 1। এরপরে 5 আগস্টের পরে বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে, সে আইআরআই জরিপ বলেন আর প্রথম আলোর জরিপ বলেন আর বাংলাদেশের যত জরিপ হয়েছে, বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্রাকের জরিপ, আরো অনেকে জরিপ করেছে, কোন জরিপে, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা জরিপে পারলে দেখান যে এনসিপির চাইতে চরমোনাইয়ের ভোট বেশি।
বরং অধিকাংশ জরিপে চরমোনাই কোনো আলোচনাই ছিল না। চরমোনাই ভোট 5 আগস্ট পরবর্তী জরিপগুলোতে 1%, 0.1%, সর্বোচ্চ 4% উঠেছে। এখন চরমোনাই ভোট বাস্তবে বেশি, কিন্তু তাদের গুরুত্বের কারণে তারা জরিপে বা রাজনীতিতে গুরুত্বটা পাচ্ছে না। এই রিয়ালিটি তো তাদেরকে মানতে হবে। বরং জামাতের সাথে আসার কারণে তারা আরো রিলেভেন্ট হয়েছে, না আসলে তারা আরো পিছিয়ে থাকতো। তো এই জায়গায় বিপ্লবের নেতৃত্ব দানকারী দল হিসেবে এনসিপির গুরুত্ব চরমোনাইয়ের চাইতে বেশি। এই কারণে তাদের ভোটের সমীকরণও বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। তো এটা হচ্ছে খবর। দর্শক, সমকালের খবর, জামাতের জোটে এনসিপি সমস্যা। এখানে কিছু মজার তথ্য আছে, একটু দিচ্ছি। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি শেষ সময় যুক্ত হয়। জামাত ইসলামী সহ 8 দলের আসন পাত্র ভেদে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, সেটা হয়তো ওই স্থানে প্রযোজ্য, ওখানে জাতীয় পর্যায়ে প্রযোজ্য নাও হতে পারে না, কিন্তু জামাত যখন প্রতিবাদ না জানায়, জামাত যখন কোনো ব্যাখ্যা না দেয়, এগুলো যেমন একজন বক্তা বলছেন যে জান্নাত পেতে হলে, বেহেশতে পেতে হলে জামাতের রাজনীতি করতে হবে। এইগুলো কোন ধরনের মন্তব্য? আমি আমির হামজার কথা বললাম, আমি গাজী ইব্রাহিমের কথা বললাম। এটা যদি কোনো নেতা বলে থাকেন, দলে গঠনতান্ত্রিক নেতা বলে থাকেন, আর প্রার্থী যারা আছেন, বিভিন্ন প্রার্থীরা যারা নির্বাচনে, তারা অনেক রিটরিক কথা বলেন। এটা আমরা আগেও দেখে আসছি। আমরা একসময় বিএনপি থাকতে বলতাম যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে আজান বন্ধ হয়ে যাবে, এ কথা কিন্তু আমরা বলেছি বিএনপির জনসভায়, আমরা বলেছি। এবং আমরা ভারতের বিরুদ্ধে বলছি বাংলাদেশটা ভারতের প্রদেশ হয়ে যাবে। এই বিএনপি যখন আমরা করতাম, আমি যখন করতাম, তখন আমরা কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমি বহুবার বক্তৃতা দিয়েছি যে আওয়ামী লীগকে ভোট দিলে এই দেশে আজান বন্ধ হয়ে যাবে, মক্তব বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ভারতীয় এই দেশটাকে একটা তাদের প্রদেশ বানাবে। এটা তো বিএনপির বক্তব্য ছিল না, এটা তো সাংগঠনিকভাবে দলীয়ভাবে বিএনপি কথা বলে নাই। কাজেই এখানে ধরেন শেখ হাসিনা বক্তব্যে বলেছে যে জিয়াউর রহমান রাজাকার ছিল। তা আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে কি সেদিন সেটা প্রতিবাদ করেছেন? আপনারা যারা আসে মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধ নিয়ে মায়া কান্না করছেন, বা সরি মায়া কান্না শব্দ না বললাম, করছেন না, না তার ব্যক্তিগত হোক না, তার ব্যক্তিগত না, সেই ব্যক্তিগত বলছি, তখন কি কেউ প্রতিবাদ করেছেন? এটা রিটরিক বক্তব্য। তখন তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য শেখ হাসিনা এটা বলা প্রয়োজন পড়েছিল। তখন কোনো মুক্তিযোদ্ধারা এটা প্রতিবাদ করার নাই। তখন সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, সে রাজাকার হয়ে গেল, সেটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা বলে নাই। কাজে আজকে জামাতের লোকেরা রাজনৈতিক মাঠ পরিবর্তন করার, মাঠে প্রভাব বিস্তার করার জন্য তার আঞ্চলিক এলাকায়, তার অঞ্চল ভিত্তিক এলাকায় সে কি বলছে, সে দায় দায়িত্ব তার, সেটা দলের বা জামাতের প্রতিনিধিত্ব তারা করছে, কিন্তু জামাত দলীয় ভাবে এটি কোনো ব্যাখ্যা দিবে না। যেমন জামাত আমরা কি শক্তি হিসেবে প্রমাণের জন্য আপনাকে দলে নিয়েছে, আবার কর্নেল অলি আহমেদ সাহেবের দলকে জোটে নিয়েছে, প্রমাণ করার চেষ্টা যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বা স্বাধীনতার সপক্ষের শক্তি। এমন যখন প্রমাণের চেষ্টা, তখন তাদেরই প্রার্থী, তাদেরই বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, কথিত বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, তাদেরই বক্তাদের কেউ কেউ এই ধরনের অসংখ্য অসংলগ্ন কথাবার্তা বলছেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করে কথা বলছেন। এবং আপনি নিজে বলেছিলেন, আমি আবারও রিপিট করছি, যে আপনি বলেছিলেন যে এইগুলোর ব্যাখ্যা এরপর থেকে আমি দেব। জামাত তার গঠনতন্ত্রে বা নেতাদের কোনো বক্তব্যে, নেতা বলতে আমি বোঝাচ্ছি সাংগঠনিক ভাবে দলের কেন্দ্রীয় কমিটি যারা আছে, নীতি নির্ধারক যারা আছে, তারাই। আর বাকিরা অনেক সময় অনেক জায়গায় স্থান কাল পাত্র বেঁধে অনেক কথা বলতে হয়। যেমন একজন জামাতের নেতা যদি একটা হিন্দু পরিষদে গিয়ে বক্তব্য দেয়, সেখানে কি সে হিন্দুদেরকে অস্বীকার করতে পারবে না, হিন্দু ধর্মকে অস্বীকার করতে পারবে না, হিন্দু জনগণকে অস্বীকার করতে পারবে না, কিন্তু সেই বক্তব্যটা তো সার্বিকভাবে জামাতের বক্তব্য নাও হতে পারে। জামাত কি এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে? আওয়ামী লীগের যে নেতা কর্মীরা মাঠে রয়েছেন বা সমর্থক রয়েছেন, তাদেরকে কদিন আগ পর্যন্ত নানান জায়গা থেকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, দেখা মাত্র এখনো অনেককে আটক করা হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলা জানানো হচ্ছে। এখন সেই আওয়ামী লীগের নেতা কর্মীরাই কি এত প্রিয় হয়ে গেল যে জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের যোগ দিলেই তাদের দায় দায়িত্ব জামাত নিয়ে নেবে? না, এটা জামাত তো বলে নাই। জামাতের বক্তব্যে ইলেকশন ম্যানিফেস্টো আসুক, নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ হলে আমরা দেখতে পারবো জামাত সেটা বলছে। জামাত তো প্রতিটি বাংলাদেশের, জামাত তো বাংলাদেশের প্রতিটি মানুষেরই ভোট আকাঙ্ক্ষা করে। জামাত বাংলাদেশের প্রতিটি মানুষেরই, এমনকি শেখ হাসিনার ভোটটাও জামাত কামনা করে, কারণ সে একজন দেশের নাগরিক, সে এখনো পর্যন্ত ভোটার। কাজে তার ভোটটিও জামাত কামনা করে।
সেখানে যে কোনো আচ্ছা। মানুষের ভোট সে চাইতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যে কোনো রাজনীতি, এমনকি বিএনপির ভোটও সে চাইতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভোট চাওয়া এক জিনিস আর তাদের পক্ষে কাজ করা আরেক জিনিস। এখানে আওয়ামী লীগ এর বিচার হবে না বা বিচার হবে, এই ব্যাপারে তো জামাতের অবস্থান খুবই স্পষ্ট। যারাই বিগত সরকার আমলে অপরাধ করেছে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচার জামাত করতে ওয়াদাবদ্ধ, জাতির কাছে, জনগণের কাছে। জামাতের নেতারা এই কিন্তু কথা যারা বলছেন, নিরপরাধ, আওয়ামী লীগের কেউ কিন্তু যারা অপরাধ করে নাই, আওয়ামী লীগ করছে বলেই যে তাদের সবার বিচার করতে হবে, আওয়ামী লীগের সবাই তো আর অপরাধ করে নাই। যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আপনি দেখেন সুনামগঞ্জের মান্নান সাহেবকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আপনি তো বিশ্বাস করেন সে আওয়ামী লীগ করলেও সে তো আওয়ামী লীগের সকল অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, সেখানে মান্নানকে দিয়েছে। আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ করে, তারপরে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। আপনি দেখেন ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন সীতাকুণ্ডের, তাকেও দেখেন জামিন দেওয়া হয়েছে। তার মানে আওয়ামী লীগের সবাইকে ঢালাওভাবে তো বন্দি করা হচ্ছে না, আটক করা হচ্ছে না। যারা অপরাধী নয় তাদের কিন্তু এই সরকারও তাদেরকে জামিন দিচ্ছে, তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে না না। না, আমি এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা অপরাধী নয়, যারা ফেক মামলায় আটক হয়েছেন, তাদের জামিন দিচ্ছে না। অনেককে, মানে যে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষকেও আওয়ামী লীগ বানিয়ে মামলা দেওয়া হচ্ছে। মেয়ের সাথে ছেলের প্রেম, সত্যতা অসত্য, তাকে আবার আওয়ামী লীগ বানিয়ে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। গণহত্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। এরকম অনেক কিছু আছে। আপনি হয়তো বলছেন যে ধন্যবাদ। যারা আপনি নির্দোষ। সাংবাদিক হিসেবে আপনার কাছে অনেক তথ্য থাকতে পারে। আমি ব্যক্তিগত অনুরোধ করব, যদি এরকম ফেক মিথ্যা মামলা কারোর নামে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য যে কোনো লোকের নামে যদি, এবং আপনার নামেও যদি থাকে, আমাকে যদি অবহিত করেন, আমি আমার দলীয় ফোরামে আলোচনা করব, কথা বলবো। আমরা চাই না, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ ব্যবস্থা চাই। সেখানে যদি কারোর বিরুদ্ধে সরকার করেছে, আমরা তো করি নাই, জামাত তো করে নাই, যদি এই সরকার কাউকে ফেক বা মিথ্যা অপবাদে, মিথ্যা কেসে মামলা জড়িয়ে থাকে, আমি বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, আমাকে দিতে পারেন। আমি সেই মামলাগুলোকে যথাযথ আমি দলীয় ফোরামে নিয়ে যাব, বলবো। এবং আমাদের দলের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার, সুস্পষ্ট। আমার বলতে আমি জামাত ইসলামের কথা বলছি। জামাত ইসলামের রাজনৈতিক বা বিচার ব্যবস্থা সুস্পষ্ট। সে বলেছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে মানুষের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বিনা অপরাধে কাউকে আটক রাখা যাবে না, এটা জামাত ইসলামের সুস্পষ্ট বিধান। এখন আপনি বর্তমান সরকার যদি কাউকে আটক রাখে, আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলবো, যদি রাখে, আপনার চোখে মনে হয়, আমাকে যদি আমি দেন, আমি তাদের পক্ষে লড়ার চেষ্টা করব। সে আওয়ামী লীগ করে কিনা, কোন দল করে কিনা, এটা আমার দেখার বিবেচ্য বিষয় নয়। আমি কিন্তু নিরপরাধী লোকের পক্ষে থাকবো, আজীবন থাকবো। নির্বাচন হচ্ছে এ বিষয়ে তো মোটামুটি আপনি নিশ্চিত নাকি? আমি তো আপনাকে আরো বোধহয় 6 মাস আগে বলেছি যে বলেছেন, নির্বাচন কিন্তু আপনি 6 মাস আগে ফেব্রুয়ারি মাসে হবে। বলেছিলেন। তখন তারিখটা বলতে ছা- পারতাম না, এখন সুস্পষ্ট বলতে পারি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। কিন্তু আপনি বলেছিলেন, কিন্তু 6 মাস আগে আবার এও বলেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগে, যে আওয়ামী লীগ আজান দিয়ে চারদিক থেকে নামবে, এই সরকার বেকায়দায় পড়বে। কিন্তু সেটা তো আমরা প্রতিফলিত হতে দেখলাম না সম্ভবত। সেটা তো আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগের না, আপনি ব্যর্থতা, আওয়ামী বলেছিলেন, লীগ। আপনি হ্যাঁ, আমি বলেছিলেন, বলেছিলাম যে আওয়ামী লীগ এই বলেছেন। নির্বাচনে ঝাঁপাইয়া পড়বে, আসবে। তো সেটা হুম। আওয়ামী লীগের ব্যর্থতা। তারা যদি মাঠে না নামে, না আসে, তা আমাদের কিছু করার তো নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগের প্রতিটি মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। আওয়ামী লীগ ভোট পাগল মানুষ, ভোট পাগল লোক রাজনীতি করে, তারা ভোট দিবে। এখানে দুইটা ভোট দেওয়ার তার সুযোগ আছে। তাদের একটা হলো প্রার্থী না থাকলে, নির্বাচিত প্রার্থীকে ভোট দেওয়া। আগে ভোট দেবে। না হ্যাঁ। না, একটা এখানে তার দুইটা ভোট দেওয়ার সুযোগ আছে। একটা হলো তার প্রার্থীকে, তার মন মতো প্রার্থীকে ভোট না দিতে পারলে অনেক সময় তার পছন্দের প্রার্থীকে সে দিতে পারে। তার হুম। হয়তো নিজের দলের প্রার্থী নাও থাকতে পারে, অন্য কাউকে দিতে পারে, এটা হুম। অতীত আমরা দেখেছি, তারা দিয়েছে, স্বতন্ত্র দিয়েছে। আরেকটা, এবার একটা একটা জাতীয় ঐক্যমতের উপর একটা ভোট হচ্ছে, হ্যাঁ এবং না ভোট। জাতীয় ঐক্যমত আমরা চাই কি চাই না, হুম। এখানে আওয়ামী লীগের সুস্পষ্ট ভোট দেওয়ার সুযোগ আছে। সে যদি জাতীয় কেন ঐক্যমত আওয়ামী লীগ এই ভোট দিবে? আওয়ামী লীগ কেন ভোট দিবে? আওয়ামী লীগ নেতা কর্মীরা কেন ভোট দিবে? তাদের দলকে কেন ভোট নির্বাচনের দিবে, থেকে কেন বাইরে রাখা ভোট হচ্ছে। দিবে, কেন ভোট দিবে সেটা তার কনসিডারেশন। কিন্তু হুম। আমি মনে করি, যেহেতু এখানে একটা ঐক্যমতের পক্ষে এবং বিপক্ষে আছে, তারা তো ঐক্যমতের পক্ষে থাকতে পারে, ঐক্যমতের বিপক্ষে থাকতে পারে, এর বাইরে তো তারা কেউ তারা তো থাকতে পারে নাই, না। রাজনীতির মঞ্চে তো নাই, তো সেখানে আবার ঐকমত্যের আর বিষয়ে তারা নাই কারা, ঐক্যের নাই বিষয়ে কারা, তারা কি বলবেন? সেখানে সেখানে যারা নাই তারা তো বাংলাদেশে বা আওয়ামী লীগের 1% লোক না, ভেরি নেগলিজেবল পার্সেন্ট যারা নাই, বাকি সবাই তো এখানে আছে। আপনি আছেন না,
আপনার বন্ধু বান্ধব আছে না? না, তাদের আওয়ামী লীগ কিন্তু সবাই আর্কাইভে না এখানে আছে। থাকে আওয়ামী লীগের। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওইটা হাইপোথেটিক্যালি বলছেন, এখন তো যাদের অপ্রাসঙ্গিক, এখন মার্কাই নেই। এখন ধরেন, এখন এখন ধরেন শেখ হাসিনা নিজে অপ্রাসঙ্গিক, তো ওনার সঙ্গে ওনার মন্ত্রী পরিষদের প্রায় সবাই অপ্রাসঙ্গিক। তারা তো বাংলাদেশে কনসার্ন না। যারা লুটের সঙ্গে জড়িত ছিল, যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। তারা কি আসলো না, এতে কিছু আসে যায় না। আগে যারা বাংলাদেশে আসবে, নাগরিকত্ব মানবে। আপনি জেলে গেছেন না? ওকে, আপনাকে জেলে গিয়ে আটকে ঠিক। রাখছে, জেল থেকে বেরিয়ে আসছেন না? আপনি ফেস করেন। আপনি ফেস করবেন না কেন? আপনার নিরপরাধ, নিরপরাধ বলে তো জেল থেকে বেরিয়ে আসছেন। আপনার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমরা কি বলি নাই? আমরা তো এই এই আপনার এই টিভি টক শোতে বলেছি, এই পুনিয়াকে জিজ্ঞাসা করেন, বলেছি। আমরা তো আপনার সঙ্গে সহমত জানিয়েছি। আমরা তো বলেছি, পান্নাকে অন্যায়ভাবে তুমি গ্রেপ্তার করেছো, তুমি প্রতিহিংসা পরায়ণতা গ্রেপ্তার করেছো। পান্নার অধিকার আছে পক্ষে বলার, অধিকার আছে বিপক্ষে বলার। কেউ বিপক্ষে বললেই তাকে জেলে ঢুকাই দিতে হবে। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আপনার জন্য আমরা লড়েছি, হয়তো প্রকাশ্যে লড়ি না, হয়তো আপনাকে দেখাতে পারি না যে আমরা লড়েছি, কিন্তু যেখানে যেভাবে কথা বলা দরকার সেভাবে লড়েছি। এখনো আমি বিশ্বাস আমার করি, যদি আমার আওয়ামী ঠিক লীগের আছে, কোন কিন্তু নিরপরাধ, আপনাদের তো আরো অনেক পান্না, এখন নিরাপরাধ অনেক পান্না জেলবন্দি হয়ে আছে, হয়তো তাদের পক্ষে কথা বলার মানুষ নেই, তাদের হয়তো আপনারা চিনেন না, আমরা না, চিনি না, আমি কিন্তু এরকম আমি মাসে পর ধরেন, মাস তারা জেল খাটছেন। আমি ধরেন যদি আমি দুইটা নাম দিয়ে বলি, আমি আমাদের একাত্তরের বাবু, আমি যদি বলি আমার শ্যামলদা, তাদেরকে রাজনৈতিক ভাবে, সাংবাদিক ভাবে তারা কি নিরপেক্ষ ছিল, বা তারা কি অনেক অপরাধের চক্রে তারা জড়িত ছিল না? তো এখন তাদের সঙ্গে যদি আপনাকে জড়িয়ে ফেলেন, বা আপনার মতো না, সাংবাদিকদের, কিন্তু তাদের আপনি তো অন্য নির্ভয়ে কোনো কথা মাত্রা দিতে বলেছেন, পারতো। আপনি হয়তো আমার পক্ষে বলেন নাই, কিন্তু জি। আপনাকে আমি শত্রু বানিয়েছি বিপক্ষে বলছি বলে। কিন্তু না, যারা আমার প্রশ্ন বিভিন্ন, হচ্ছে যে আমি আপনার একটা যখন নাম দিয়ে বললাম, আমি সরি, সাংবাদিক। নাম দিতে আমার জি, বলা জি। ঠিক হয় নাই, তারপরে কেন বললাম, হুম। একটা উদাহরণ দেওয়ার জন্য। আমি এখনো স্পষ্ট বলছি, সাংবাদিক বলেন, পেশাজীবী বলেন, যে কোনো নাগরিক বলেন বাংলাদেশে, যদি আপনার দৃষ্টিতে মনে হয় সে নিরপরাধ এবং তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, এবং এই সরকারের বিপক্ষে কথা বলেছে বলে বা আন্দোলনের বিপক্ষে কথা বলেছে বলে তাদেরকে রেখেছে, কিন্তু তারা কোনো লুটপাট, অত্যাচার, অনাচার, মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, এমন যার নাম বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি তার জন্য আমি লড়বো, আমার দলের না, কাছে আমি এই লড়বো, জিনিসটা একটু আমার আমি দলকে বলে বলবো। রাখি, একটু নোট দিয়ে রাখি, আমি আর এই বিষয়টি কন্টিনিউ করতে চাই না। যাদের কথা বললেন সাংবাদিক মুজিবুর বাবু বা সাংবাদিক শ্যামল দত্ত, তারা একটা বিশেষ দলের হয়ে কথা বলেছেন বা চাটুকারিতা করেছেন, যেভাবে বলি, তার জন্য বিভিন্ন ধরনের আইন আছে। কিন্তু হত্যা মামলায় কেন দিতে হবে? এটাই তার বড় অভিযোগ, তাই না? তো এটা হলো আমাদের পুলিশের দুর্বলতা। আমাদের পুলিশগুলো তো বাংলাদেশের জনগণের পক্ষে কখনোই কাজ করে না, অতীতও কাজ করে নাই, এখনো কাজ করতেছে না। আমাদের পুলিশটা বাংলাদেশে একটা বড় অপশক্তি হয়ে গেছে। এই পুলিশও তো দায় পুলিশটাকে কার্যক্রম আমরা, এই রাখবেই, সরকারের ঊর্ধ্বতন পুলিশটাকে যতক্ষণ কর্তৃপক্ষ পর্যন্ত, যদি। এই পুলিশ এই পুলিশ এবং বিচার ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিতে আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত আপনার এই অভিযোগ আমাদেরকে শুনতে হবে। আমি দুঃখিত যে আপনার অভিযোগটার সঙ্গে আমি একমত। সাংবাদিক আনিস আমি আলমগীর, একমত, সাংবাদিক দুঃখিত আনিস। এই জন্য যে অভিযোগটা আমাকে শুনতে হচ্ছে, তার জন্য আমি আপনাকে কোন রকম দোষারোপ করছি না। আপনি যথার্থই কথা সাংবাদিক বলছেন। আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে কিন্তু তাবেদারি, চাটুকারিতা, বিশেষ কোনো দলের মোসাহিবি করা, এগুলো কোনো অভিযোগ ছিল না। তারপরেও তিনি কারাগারে প্রায় 1 মাস হতে চললো, তাই না? এরকম তো এই হওয়ার বিষয় আনিস হচ্ছে। যাই হোক, আমরা। আলমগীরের আনিস আলমগীরের মামলাটা এটা ব্যক্তিগত মেন্টালাইজেশন, ভিক্টিমাইজেশনস। হুম। আনিস আলমগীরের যদি বলিষ্ঠ কণ্ঠ থাকে, আমার বিরুদ্ধে যদি শক্তিশালী কথা বলতে পারে, তাকে আমি কথা দিয়ে মোকাবেলা করব। তাকে আইন দিয়ে, পুলিশ দিয়ে, বিচার দিয়ে আমি মোকাবেলা করব না। এটাকেও আমি Correct. অন্যায় বলে মনে করি, এটাকেও আমি গ্রহণযোগ্য বলে মনে করি না। আনিস আলমগীরের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, আমি আমি তার জন্য আমি চেষ্টা করতে ত্রুটিবোধ করব না। আনিস আলমগীর কেন, যে কোনো বিরোধী বিবেককে আটক করার অধিকার রাষ্ট্র পাইতে পারে না। এই আন্দোলন আমরা করেছি, বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, সেখানে বলেছি আমাদের মুক্তভাবে কথা বলতে দিতে হবে। হুম, এবং হুম। এটা ওয়াদা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, উনি বলেছেন আপনারা যার যা কিছু আছে খোলা মনে বলবেন, এটা ওনার ওয়াদা দেওয়া। আর আমরা যেটা মনে করি, আমাদের ব্যক্তিগত বক্তব্য, আমার ব্যক্তিগত মতামত হলো, শত ফুল ফুটুক, মানুষ কথা বলুক, ভুল হোক, ভ্রান্তি হোক, এটা আমরা পর্যালোচনা করব, কিন্তু মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে সত্য খুঁজতে হবে, সত্যকে বের করে আনতে হবে।
এই বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার চরমভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, পুলিশকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, বিচার বিভাগকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। জাতীয় সরকার গঠনের বিষয়ে নির্বাচন আগে থেকে এক ধরনের রব তোলার চেষ্টা করেছেন বা করছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি রয়টার্সকে বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠনের উপর গুরুত্ব দিব, এবং নির্বাচন আগে থেকেই এক ধরনের ইঙ্গিত তারেক রহমান সাহেবকে দেওয়া হলো। তার সাথে দেখা করতে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বললেন যে নির্বাচনের পরপরই আমরা বসবো কিভাবে সবাই মিলেমিশে সরকার পরিচালনা করা যায়। এই কথাগুলো বলার ইঙ্গিত কি আগে থেকেই এক ধরনের সিগন্যাল দিয়ে দেওয়া যে সংখ্যাগরিষ্ঠতা যেই পাক জামাতকে সঙ্গে নিয়েই সরকার পরিচালনা করতে হবে? আপনার বিষয়টা আপনার নজরে আসছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে জনগণের কাম্য কি ছিল? এই 5ই আগস্টের পরেও জনগণের কামনা ছিল একটি সর্বদলীয় বা একটা জাতীয় সরকার গঠন করা, একটা বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু সেই সরকারটা গঠিত হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে। আমি কথাটা পরিষ্কার করে বলবো, ওই জাতীয় সরকারটি গঠন হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে। আজকে নির্বাচনের মাধ্যমে যদি জাতীয় সরকার গঠিত হয়, আমি বলবো বাংলাদেশের জনগণের মানুষের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, বিভেদ এগুলো দূর হয়ে যাবে। আমরা সবাই পক্ষে বিপক্ষে যারাই রাজনীতি করি, যারা পরাজিত হব তারাও জনগণের কল্যাণ করতে চায়, যারা জয়ী হবে তারা তো অবশ্যই চায়, কেউ কারো চেয়ে কম চায় না। সেখানে ডক্টর শফিকুর রহমান একটা যুগান্তকারী বক্তব্য দিয়েছেন। উনি তারেক রহমান সাহেবকে সমবেদনা জানাতে গিয়ে উনি আশ্বাস দিয়েছেন যে আপনার মা নেই, আপনি ঘাবড়ায়েন না, আমরা আপনাকে শুধু বিরোধীদের জন্য বিরোধিতা করব না, আমরা গঠনমূলক রাজনীতি করব। আমরা দরকার পড়লে আপনি যদি আমাদেরকে নিয়ে সরকার গঠন করেন আমরাও সেখানে থাকবো, আবার যদি আমরা সরকার গঠন করি আপনাকেও সেখানে আমরা যদি অন্তর্ভুক্ত করতে পারি আমরা ধন্য হব। এই যে একটা মানসিকতা, এই যে একটা মনোভাব, আমি মনে করি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন শফিকুর রহমান সাহেব। ওনার যে সৎসাহস, উনি যে আজকে এই নির্বাচনের প্রাক্কালে এই কথাটা বলতে পেরেছেন, আমার মনে হয় এটাকে আমাদের ইতিবাচকভাবে দেখা উচিত। একটা জাতীয় সরকার যদি গঠন করতে পারি তাহলে চিন্তা করে দেখেন দেশটা আগামী 5 বছর যদি শান্তি শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়, সেখানে কিন্তু অনেক জাতীয় সরকার, সমস্যার সমাধান হয়ে যাবে। ঐক্যমত্যের সরকার তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, 96-তেও দেখেছি, 2008-9-এর মানে পরে যে সরকার গঠিত হয়েছে সেখানেও দেখেছি বিভিন্ন দলকে একটা একটা করে মন্ত্রিত্ব দিয়ে সেটাকে ঐক্যমত্য সরকার বলা হয়েছে, জাতীয় সরকারের পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই ধরনের জাতীয় সরকার দিয়ে আসলে লাভ কি? জামাত জাতীয় সরকারের ছিল, জামাত বিরোধী দলের ছিল, এখন জামাত জাতীয় পার্টির কথা বলছে, এখন জামাত বিরোধী দলে থাকতে চায়, জামাত সরকারি দলে থাকতে চায়। এই যে একটা না পর্যাবরণ আমার মার্কা অবস্থা, না আমরা এখানে এখানে কি হয় আসলে? আপনাকে বিনয়ের সঙ্গে বলছি পান্না ভাই, জি জি। অতীত আপনি দেখেছেন বলেই তো অতীত থেকে আমরা ইমপ্রুভ করতে চাই। অতীতটা সন্তোষজনক ছিল না বলেই অতীত জি। থেকে আমরা পরিবর্তন করে পরিবর্তন করতে চাই। আগামী দিনে আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষাটা হলো যে আমরা জনগণকে বিভাজিত করব না, জনগণকে বিভক্ত করব না, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে, আমরা শুধু মন্ত্রী পরিষদ বন্টন এই করেই কথা। সরকারের ঐক্যবদ্ধ হব না। আমরা এখানে জনগণের কল্যাণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, যে জাতীয় সরকার বাংলাদেশের জনগণের কল্যাণ নিশ্চিত করব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কারো পক্ষে বিপক্ষে আমরা গালাগালি বা এরকম করবো না। এই বক্তব্য সবাই এখানে দেয়। না না সেই সব দলের প্রতিশ্রুতিটা আমরা রাজনৈতিক বক্তব্য। দিচ্ছি না, প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি। জি, ভারত বিরোধিতা জামায়াতের মতন আরো অনেক রাজনৈতিক দলের একটা রাজনৈতিক পুঁজি। সেই ভারতের বিরুদ্ধে যে ধরনের স্লোগান আমরা গত 16 মাসে শুনলাম, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো শুনলাম, ভারত আক্রমণ করার কথাও বলা হয় বিভিন্ন এবং জামাতের বিভিন্ন যে পর্যায় থেকে ভারত বিরোধী অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের বক্তব্য আমরা এই 16 মাসে শুনেছি তীব্র আকারে। সেই ভারতের কূটনীতিকরা যখন কথা বলেন বা বৈঠক করেন জামাতের আমিরের সঙ্গে এবং সেটি গোপন রাখা হয়, সেটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? দেখেন আমরা ভারতের পক্ষেও না, ভারতের বিপক্ষেও না। কেন ভারতের ভারত, বিরুদ্ধে তো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার স্লোগান দিয়ে যাচ্ছে, আপনার দল আমি স্লোগান দিয়ে যাচ্ছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, আমি ভারতের বিপক্ষে নই। ভারত আমার নিকট প্রতিবেশী, চারপাশে প্রতিবেশী। আমি ভারতের হিন্দুত্ববাদের বিরোধী। আমি বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদের প্রভাব বা হিন্দুত্ববাদের বিস্তৃত হতে দিব না। এটা জীবন দিয়ে হলেও আমরা প্রতিহত করব। ভারতের হিন্দুত্ববাদের
প্রভাব বাংলাদেশে আমরা হতে দিব না। কিন্তু আমরা কোনো অবস্থাতেই 140 কোটি ভারতবাসীর বিপক্ষে নই, আমরা ভারতের বিপক্ষে নই। নিউজ এডিটর ছিলাম, তো আমার সামনে আমার এডিটর জিজ্ঞেস করলো যে উনি তো পাশ করবে, তো পাশ করবে না, উনি নিচের দিক থেকে ফার্স্ট হবে। তারপরে দেখা গেল প্রতি ভোটার প্রতি ওনার খরচ হয়েছে 10 লক্ষ টাকা, কিন্তু ও নিচের দিক থেকে ফার্স্ট হয়েছে। তো সুতরাং কি পরিমাণ টাকা খরচ করেছিল, অঢেল টাকা খরচ করছে। তিনি তো হলফনামায় ঠিকই কম দিয়েছে, হয়তো 20, তখনকার সময় 20-25 লাখ টাকা দিছে। সুতরাং আমি এখানে কিন্তু দীর্ঘ করার পক্ষে, যারা আপনার নমিনেশন দিবে এটা কমপক্ষে 2-3 মাস আগে একটা লিস্ট দুদকে সাবমিট করা দরকার, তার সততা পরীক্ষার জন্য, এবং তার হিসাব যেটা দিবে এটা 3 মাস আগে সাবমিট করা দরকার। রাজনৈতিক দলগুলোতে চাওয়া দরকার যে তুমি কতজন নমিনেশন দিবা, তাদের নাম এবং ঠিকানা দাও। তারপরে দুদক এবং প্রয়োজনে আরো গোয়েন্দা সংস্থা লাগিয়ে তাদের সততা এবং হিসাব এগুলো সব যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রার্থীটা দেওয়া দরকার। আমি মনে করি এখন দেশে কিন্তু দুর্নীতি একটা বড় সমস্যা। সুতরাং দুর্নীতি ধরার এটাও যে একটা সৎ লোককে নির্বাচনে ক্যান্ডিডেট করা। সুতরাং আমি মনে করি 3 মাস আগে দুদক বলেন, ডিজিডিএফএ বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, সব ব্রাঞ্চ থেকে আপনার তদন্ত করে তার সততা যাচাই করা হবে। তাহলে হয়তো আমাদের যে গণতান্ত্রিক যাত্রা, মানবিক যাত্রা, আমি বলবো যে মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন যেটা আকাঙ্ক্ষা করি, যেটা প্রত্যাশা করি স্বাধীনতা যুদ্ধের থেকে, এটা কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে না। কারণ একটা সৎ লোকের পক্ষে সম্ভব, অসৎ লোক কোনোদিন এই গণতন্ত্র চাইবে না, আইনের শাসনও চাইবে না, সুশাসনও চাইবে না। রাজনীতিকে যদি গণতান্ত্রিক, আসলে দেশকে যদি গণতান্ত্রিক করতে হয় এবং মানবিক শাসন, আইনের শাসন তৈরি করতে হয়, তাহলে আমি কিন্তু সহজে আপনি সহজে আইন ভাঙি না, সহজে কোর্টে গিয়ে আমরা মিথ্যা স্টেটমেন্টও দেব না। কারণ আমাদের ভিতরে তো সততা আছে। এখন সুযোগের অভাবে হোক আর যে কোনোই হোক না কেন, আমরা কিন্তু সৎ থেকেছি, এবং বাই ডিসিশন অনেক সুযোগও আসলে তাও সৎ থেকেছি। আমরা কিন্তু ধরেন আপনার এখন একটা ইউটিউব আছে, আপনি টাকা ইনকাম করেন বেশি বেশি, আমি একটু কম কম করি, তাও তো আমার পরে 2 লাখ টাকা 2 লাখ টাকা মাসে থাকে। আমি তো এর বেশি স্টেটমেন্ট দিলেই মিথ্যা দেওয়া হবে, হ্যাঁ, এর কম দিলেও মিথ্যা দেওয়া হবে। সুতরাং যারা ফিক্সড ইনকাম, ধরেন সরকারি চাকরি, ঘুষ খায় না, তার স্টেটমেন্ট কিন্তু হয়তো যদি আপনি চান তাকে প্রার্থী করেন, রিটায়ার করছে, সে কিন্তু তাই ওইটাই দিবে, কিন্তু সে ঘুষ খাইছে যেটা, সেটা কিন্তু হিসাবে আসবে না। সুতরাং প্রার্থী করতে হলে আগে সৎ প্রার্থী করতে হবে। এটার জন্য অনেক আগের থেকে প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আরেকটা জটিল ব্যাপার আমি নিয়ে আলোচনা করতেছি, যেমন ধরেন আপনার অনেক আপনার মানে রাজনীতিবিদ তার পেশা হিসেবে উল্লেখ করেছে যে উনি আপনার ব্যবসায়ী। আবার ডাক্তার শফিকুর রহমান, ওনার বাৎসরিক আয় হলো 3,60,000 টাকা, বুঝলেন? 3,60,000 টাকা উনি 1 বছর ইনকাম করেন। ওনার পেশা কি? চিকিৎসক, উনি চিকিৎসা পেশা। তো ওনার চেম্বার কোথায়, এটা কি আপনি জানেন? অথবা উনি কি আসলে চিকিৎসা পেশা করেন, নাকি মাসে মাত্র 25,000 টাকা ইনকাম করেন? এটা কেন? আমার কথা হলো কি, একটা বিশ্বাসযোগ্য অ্যামাউন্ট ওনারা দিচ্ছেন না কেন? এটা কি সিস্টেমের দোষ, নাকি ওনাদের মন মানসিকতা কোনো একটা ঝামেলা আছে? আর যদি মন মানসিকতায় ঝামেলা থাকে, তেমন লোক আমাদের নেতা হবে কিভাবে? না, এটাই তো প্রশ্ন। একটা হলো সিস্টেমের সমস্যা, আর একটা হলো যে প্রার্থী হয় সে মন মানসিকতা। কারণ এই যে এখানে ডিসঅনেস্টি করলো হিসাব দেওয়ার ক্ষেত্রে, এটাতে তার কাছে আপনি কি করে গণতন্ত্র বা আমরা যে দেশ আশা করি তার পক্ষে সম্ভব? বড় দলের প্রধান, তারা তো হিসাব গোজামিল দিয়ে দিয়েছে, ইলেকশন কমিশন যেভাবে চেয়েছে ওইটার সাথে মিলায় একটা হিসাব দিয়ে দিয়েছে। এখন ধরেন এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আপনি দেখবেন সব প্রার্থীর কি ছিল, মাছ চাষ ছিল, কারণ মাছ চাষ ট্যাক্স ফ্রি ছিল, সব মাছ ব্যবসায়ী। এই হিসাব না, হিসাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো এরকমই তো এখন শফিকুর রহমান সাহেব ডাক্তার, এটা তো স্বাভাবিক, তার প্র্যাকটিস বলতে পারে, সে বলে দিছে, হয়তো চেম্বারও বসে না, 24 আওয়ার্স পলিটিক্স করে,
চেম্বারও বসে না, একটু লাগাই দিল আর কি। এই জন্যই আমি বলছি 3 মাস আগে প্রার্থীদের তালিকা দেওয়া, এবং তা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দুদক সহকার, অনেক জায়গায় তো টাকার বিনিময় হতে পারে, সুতরাং দুদকেও তো এরকম একটা ইয়ে আছে, শোনা যায় যে ওখানেও কিন্তু আপনার অসৎ উপলব্ধন করা হয়। সুতরাং অনেক অনেক গোয়েন্দা সংস্থা দিয়ে পরীক্ষা করে সৎ লোকটাকে বেছে বের করা। আর কত খরচ করবে এটার একটা সিলিং থাকবে বটে, এমন জায়গায় নিয়ে আসা যাতে সৎ লোকও ইলেকশন করতে পারে। যেমন ধরেন ইলেকশনের সময় ইলেকশন কমিশনে বরাদ্দ থাকবে সরকারের, একটা কমন জায়গায় প্রচার হবে, কমন জায়গায় পোস্টার হবে, ইলেকশন কমিশন করে দিবে প্রার্থীদের, সমস্যা তো নাই আপনার। এই জন্যই আমি মনে করি যে এইটাকে ইলেকশন প্রসেসকে সততার ভিতরে নিয়ে আসা, এটা তো হচ্ছে না। এবারেও নির্বাচন সেই গতানুগতিক পদ্ধতিতেই হচ্ছে, তাহলে লাভটা হলো কি? এখন ধরেন আপনার এলাকায় একজন পেশাজীবী, একজন শিক্ষক, একজন প্রফেসর, তার ইনকাম কোথায়? তিনি তো ইলেকশন করতে পারবেন না, অথচ তিনি হয়তো বেশি দক্ষ, তিনি হয়তো বেশি সমাজসেবী, বেশি জনগণের জন্য দিতে পারবে, তিনি প্রার্থী হতে পারবেন না। কারণ নির্বাচন করতে হলে তো 10 কোটি 20 কোটি টাকা লাগে, তার তো সেই সঞ্চয় নাই। সুতরাং এমন একটা প্রসেস করতে হবে যেটা বলবা যে সরকারের পক্ষ থেকে ইলেকশনটা করে দেওয়া এইভাবে যে খরচের বিষয়টা দায়িত্বটা অল্প খরচের ভিতরে। হ্যাঁ, ধরেন পোস্টার লাগানোর দরকার, একটা সেন্ট্রাল প্লেসে সব প্রার্থীর পোস্টার থাকলো, ইলেকশন কমিশন ব্যবস্থা করলো, একই মঞ্চে বক্তৃতা দিল, একবার দুইবার, আমেরিকাতে হয় শোডাউন, হয়তো তো এরকম শোডাউন করলো। তারা শোডাউন বলতে কি, বক্তৃতা, প্রার্থী সব দলের প্রার্থী অ্যালফাবেটিক্যালি নাম হলো, একদিন পর পর বক্তৃতা হলো, বা একদিনে 10 মিনিট বা 15 মিনিট বক্তৃতা দিতে দিল, তার ইশতেহার সে শোনালো কি করবে না করবে। একটা, আমার কথা হচ্ছে প্রসেসটাকে একটা সততার জায়গায় নিয়ে আসা। অসৎভাবে নির্বাচিত হয়ে অসৎভাবে টাকা খরচ করে, ধরেন একটা লোক 10 কোটি টাকা খরচ করলো প্রার্থী, তাহলে সে 10 কোটি টাকা উঠাবে না? মুদ্রাস্ফীতি সহ 15 কোটি টাকা উঠাবে, আর পরবর্তী ইলেকশনের জন্য আবার মুদ্রাস্ফীতি হবে 20 কোটি হবে, আবার সে 20 কোটি টাকা চুরি করবে। তো চোর তো ইলেকশন প্রসেস মানুষকে চোর বানায় বলে। সুতরাং এই জন্য বলছি ইলেকশন প্রসেসটাকে সততার মধ্যে আনতে হবে। বলেন। আবার আরেকটা জিনিস বলি আপনাকে, ইলেকশন তো ঘনে আসলো, আর 1 মাস 9 দিনের মতো আছে। তো এই ইলেকশনকে কেন্দ্র করে এর মধ্যে আমরা কিন্তু নানা ধরনের ভোটের হিসাবের দিক দিয়েও নানা ধরনের মেরুকরণ দেখছি। তো এই মেরুকরণ গুলো নিয়ে একটু কথা বলা দরকার, এই কারণে যে আমরা কি দেখলাম যে বিএনপির সঙ্গে অনেকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ পাওয়ার জন্য নিজের দলীয় আদর্শকে বিসর্জন দিল, আবার এটাকে তারা আবার নির্বাচন কৌশল হিসেবে মেনেও নিল। আবার এদিকে জামাতের সঙ্গে দেখলাম এনসিপি যুক্ত হলো, যে দলগুলো সম্পর্কে আগে বলা হতো যে জামাতের এ টিম বি টিম, দেখা গেল যে এই যে বলা বলিটা এটা ঠিকই ছিল, সবাই এ টিম বি টিম হয়ে যুক্ত হয়ে গেল। আমার আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন, এই যে জামাতের সঙ্গে যে এনসিপি যুক্ত হলো, জামাতের জোটের সঙ্গে, এতে লাভ হলো কার? এনসিপি নাকি জামাতের নাকি জনগণের? দেখেন, আপনিও টকশোতে কথা বলেছেন, আমিও বলেছি, আমার সম্পর্কে একটা ধারণা আছে। এনসিপি সম্পর্কে আমি বেশি সমালোচক ছিলাম, কারণ আমার প্রত্যাশাও বেশি ছিল। কারণ 71-এ মুক্তিযুদ্ধ করেছি, ওখান থেকে 90 আন্দোলনেও ছিলাম। তারপরে যখন 24-এ 5ই আগস্টে পরিবর্তন হয়ে গেল, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তখন কিন্তু আমার প্রত্যাশা ছিল আকাশ সমান, যে এই ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই দেশটাকে এই অভ্যুত্থানের পরে যে শিশু জনতা সহ প্রায় 1000 খানেক লোক জীবন দিল, এতে হয়তো আমাদের প্রত্যাশার কাছাকাছি যাব। কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হলো না। 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এবারও নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এই ছাত্রদের মতো এত বিতর্কিত কেউ হয় নাই, সরকারেও অংশ নেয় নাই, এই ছাত্ররা নিয়েছে। তারপরেও আমি আশা করছিলাম যে অন্তত পক্ষে এনসিপি টিকে থাকুক, থার্ড পার্টি হিসাবে, অর্থাৎ একটা নিরপেক্ষ আলাদাভাবে ইলেকশন করুক। সরকাররা আসলো 2-3 বছর, 2-3 টার্ম তারা ইলেকশন করলে হয়তো একটা, এই যে দ্বিদলীয় সিস্টেমের বাইরে আমরা বারবার বেরোতে চাইছি, এটা তো বেরোনোর সুযোগ রাখলো না। এখন ধরেন এনসিপি জামাতের সাথে
একদিক দেখেন জামাতের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ সবাই বলেছে তারা বিভিন্ন ভাবে, জামাতের তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লোক থাকে, গুপ্ত ভাবে থাকে, এটা তো প্রকাশ্যেই ছিল, তারা জয়েন করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা প্রথম প্রশ্ন হলো এই জামাতে যুক্ত হয়েছে মানে এই এনসিপির একটা গ্রুপ জয়েন করেছে, আর একটু গ্রুপ আপত্তি করেছে, আর একটু গ্রুপ বেরিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এনসিপি তো শেষ, এখানে শেষ। এখন দেখবেন জামাতের ভিতরে আত্মীকরণ হয়ে যাবে। যেমন আওয়ামী লীগের সময় ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর নির্বাচনের সময় আপনি দেখলেন যে শিবির পাওয়া গেল, আগে তো শিবির ছিল না, সব হেলমেট বাহিনী ছিল, সব ছাত্রলীগের নেতা ছিল। ধরেন ফ্যাসিস্ট সরকার যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, ওই সরকারের পতন না হতো, তাহলে তো আপনি ঢাকা ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটিতে শিবির দেখতেন না, এতে শিবির হয়েছে। এখন ধরেন আওয়ামী লীগের সাথে মাঝে মধ্যে জামাতে ইসলাম ঘষাঘষি করেছে, 86 সালেও করেছে। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভিতরে গুপ্ত জামাত আছে, বিএনপির সাথে তো দীর্ঘদিন একসাথে ছিল। এই বিএনপির তো ভিতরে অনেক, আপনার কমপক্ষে 10% গুপ্ত জামাত পাবেন, এবং এদেরকে বের করা খুব, স্ক্রিন আউট করা খুব কঠিন। এআই দিয়ে যদি সম্ভব হয় তাদের বের করা, কারণ বিএনপি একটা মধ্যপন্থী দল, তাদের রাজনীতি ঠিক রাখতে হলে জামাতকে, গুপ্ত জামাতকে স্ক্রিন আউট করতে হবে, নইলে তারা সঠিক পথে আসতে পারবে না। আমি তো আমাদের সাংবাদিকদের ভিতরে কয়েকজনকে জানি, তারা গুপ্ত জামাত, জানি আমি, কিন্তু এটা আপনি, তারা আবার অতিমাত্রায় বিএনপি, যারা জামাত তারা কিন্তু অতিমাত্রায় বিএনপি, এবং এমন ভাবে ফ্ল্যাটারিং করে যে নেতৃত্ব তাদের বিশ্বাস করে। এবং যত আপনি খেয়াল করে দেখেন, এই যে বিভিন্ন জায়গায় বসে যাওয়া, এই যাওয়া, এগুলোর ভিতরে কিন্তু ওই গুপ্ত জামাতই বেশি। তো সুতরাং আমি বলবো যে বিএনপিকেও প্রসিদ্ধ করা উচিত, মানে একদম মধ্যপন্থী রাজনীতিবিদ, ধরো ছাত্র দল থেকে, ছাত্র কাল থেকে যেগুলো আসছে সেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। এবং এই যে গুপ্ত জামাত, এটাকে কিন্তু যে প্রসেসেই হোক স্ক্রিন আউট করে বের করে দেওয়া উচিত, কারণ মধ্যপন্থী দল এই দেশের দরকার। সুতরাং বিএনপি একটা মধ্যবর্তী, পরিশুদ্ধ মধ্যবর্তী দল হিসাবে গড়ে তুলতে একমাত্র আমার ধারণা জামাতের, গুপ্ত জামাত কমপক্ষে 10% আছে। এটা পরিষ্কার হওয়া উচিত। আর আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি যে এনসিপি থাকলো না, এনসিপি এই ইলেকশন প্রসেসে মরণ ঘটে গেল। আরেকটা সমস্যা হলো, ধরেন এই যে জামাতের সাথে যারা ঐক্য করলো, এনসিপি আলাদা প্রতীক করবে, তারা বরাবর বলছে আমরা মধ্যপন্থার দল, তাহলে ইশতেহার তো দিবে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ এখনো কিন্তু সমঝোতা তাদের কমপ্লিট হয় নাই, বার্গেনিং আছে। এনসিপি হয়তো মেনে গেছে, 30টা সিট মেনে গেছে, কিন্তু অন্যদের আছে, ইশতেহার তো করতে হবে। ইশতেহারের সময় কিন্তু গন্ডগোল লেগে যাবে, কারণ এক একজনের এক এক আদর্শ, এটা একসাথে কি করবে? তাহলে তো আমরা দেখবো যদি একটা ইশতেহার হয়, করতে পারে, তাহলে ধরে নেব তারা সবাই আসলে গুপ্ত, সবাই জামাত গুপ্ত। ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো জামাতকে মনেই করেছে এটা ইসলামিক দলই না, ইশতেহারটা কিভাবে করবে বলেন? এক। দুই হলো, ধরেন জামাতের নেতৃত্বে এই ঐক্যজোট ক্ষমতায় গেল, ক্ষমতাটা চালাবে কেমনে? সরকারটা চালাবে কেমনে? এক একজনের তো এক এক আদর্শ, কিভাবে চালাবে? সুতরাং এখানে ইলেকশন করলেই ওই জামাতের ঐক্যের যারা আছে 10 দল 9 দল, তাদের কিন্তু ঐক্য হয়ে গেছে বাইন্ডিং, এমনটি আশা করা যায় না। কিন্তু বিএনপির সাইডে যারা আছে, তারা আর কিছু বাম দল টল আছে, নিরপেক্ষ আছে, তারা কেউ কেউ জামাত বিএনপির সাথে প্রতীক নিয়ে বিএনপিতে যোগদান করে ফেলেছে, আর কেউ কেউ আপনার তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছে। যেমন মান্না ভাই কিন্তু আপনি জানেন কিনা, তার স্ক্রিন বাতিল হয়ে গেছে, তার নমিনেশন বাতিল হয়ে গেছে, এরকম। এবার বাতিল হওয়ার সংখ্যা কিন্তু অনেক অনেক, সব পার্টি মিলে অনেক বাতিল হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি বাতিল হবে।